নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বাংলাদেশের একজন ইউটিউবার মিলন দ্য এক্সপ্লোরার, তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিলন। সেই ব্যক্তি সচরাচর বাংলাদেশ এবং ভারতের এই ধরনের যে ভিসা সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলে থাকে। আজকে তার একটা প্রতিবেদন আপনাদেরকে আমি বড় পর্দাতেই দেখাবো, একটু ভালো করে বড় করে দেখাবো। শুধুমাত্র দেখবেন প্রতিবেদনটা। এটা দেখার পর আপনাদের যদি মনে হয় ওনার চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করতে চান, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চ্যানেলে প্রবেশ করতে পারেন, তার সমগ্র ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আজকে উনি যে কথাগুলো বললেন সেগুলোর সঙ্গে আমিও কোথাও না কোথাও একটু অ্যাগ্রি করি। কারণ দেখুন, বাংলাদেশের যে সমস্ত নাগরিকগণ ওপেনলি ভারতে এসেও ভারত বয়কটের কথা বলে, বা ভারত এবং পাকিস্তানের মধ্যে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন, সে ভারতে বসে, ভারতের মাটিতে বসে সে বলবে আমি পাকিস্তানকে সাপোর্ট করব। তাহলে এই এই যে দোগলাপন, এই ধরনের মানুষগুলোকে আমরা ভারতের বুকে দাঁড়িয়ে তাদেরকে আদর আপ্যায়ন করে বাড়িতে পাঠাচ্ছি, আর সেই সমস্ত মানুষগুলো আমাদের ভারতে বসেই ভারতের দুর্নাম করছে। অথচ এরা যখন নিজের দেশে যাবে, গিয়ে আমাদের দেশের গালাগালি আরো বেশি করে করবে। তারপর যখন এদেরকে আমাদের দেশের দরকার পড়বে, এই যে ডাবল এন্ট্রি ভিসা রয়েছে, তারপর বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত ভিসাগুলো দরকার সেগুলো, প্লাস মেডিকেল ভিসা রয়েছে, তারপর আমাদের এডুকেশন ভিসা রয়েছে, এই সমস্ত ভিসাগুলো নেওয়ার জন্য তারা না মরিয়া হয়ে দাঁড়ায়। তাহলে এখন কথা হচ্ছে যে যে ব্যক্তি একমুখে ভারতের বিরোধিতা করছে, যে ব্যক্তি একমুখে ভারতের দুর্নাম করছে, যে ব্যক্তি একমুখে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দিচ্ছে, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা ভিসা দেবই বা কেন, আর তাদের ভিসার দরকার পড়বেই বা কেন? প্রথমত হচ্ছে ভারতের ভিসার দরকার তাদের পড়বেই বা কেন? তাদের কাছে এখন পাকিস্তান রয়েছে, যারা ফ্রি ভিসা দিয়ে দিচ্ছে, খুব সহজেই নাকি পাকিস্তানের ভিসা পাওয়া যাচ্ছে। তাহলে তারা পাকিস্তানে চলে যাক। ওই যে বাংলাদেশের একজন ব্যক্তি আছে নাকি ফ্রান্সে না কোথায় থাকে, উনি বলেছিলেন যে ভারতের চাইতে পাকিস্তানের ডাক্তাররা নাকি বেশি ক্যাপাবল। তো অবশ্যই পাকিস্তানে যাওয়া উচিত, পাকিস্তানের মেডিকেল যে সুবিধা রয়েছে সেই সুবিধা তারা ভোগ করুক। সবচেয়ে বড় একটা কথা কি জানেন তো, আজকে ভারতেও কিন্তু পাকিস্তানি প্রচুর রয়েছে। তারা কি করতে আসে জানেন তো? তারা বিয়ে করবে আমাদের ভারতের ছেলেদেরকে, ভারতের মেয়েদেরকে। যে সমস্ত ভারতের মুসলমান সম্প্রদায়ের যে সমস্ত কিছু কিছু মানুষ রয়েছে, আমি তাদেরকে স্পেশালি বলতে চাই, ভাই, যে দেশের সেনা, যে দেশের আতঙ্কবাদীরা ওই দেশের সরকারের সাহায্য নিয়ে আমাদের দেশের সেনাদের উপর গুলি মারে, আমাদের দেশের জনগণের উপর, সাধারণ যে সমস্ত পাবলিক রয়েছে বা সিভিলিয়ানদের ওপর বোমা বর্ষণ করে গুলি মারে, সেই সমস্ত দেশে তোমাদের এই বিয়ে করতে হয়, তোমাদের সম্বন্ধ দেখতে হয়। তোমরা কি আর পৃথিবীতে অন্য কোথাও কোনো দেশ পাও না? একমাত্র এই পাকিস্তান আর বাংলাদেশ তোমাদের মানে তোমাদের জন্য কি সবচাইতে ফেভারেবল মনে হয়? তাহলে আমরা কি এটা ধরে নেব যে আজকে তোমাদের টাকাতেও পাকিস্তানের যে আতঙ্কবাদী আছে তারাও আমাদের সঙ্গে একটু মানে বেশি চড়াই হচ্ছে? কারণ তোমরা যাচ্ছ পাকিস্তানে ঘুরতে, সেখানে গিয়ে পাকিস্তান সরকারকে টাকা দিচ্ছ, আর সেই টাকাটা ওই যে আতঙ্কবাদীদের জন্য ব্যবহার করছে তারা, তারপর আমাদের দেশে আবার তারা আতঙ্কের সৃষ্টি করছেন। তার মানে কোথাও না কোথাও তোমাদের একটা হাত রয়েছে। এটা কিন্তু আমি মানে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে হ্যাঁ, যদি বাংলাদেশি বা পাকিস্তানিদের সঙ্গে রিলেশন ভালো রাখতে হয় তাহলে পারে তার একটা অংশ, তোমাদের যে ইনকামের একটা অংশ কিন্তু তোমরা পাকিস্তানে দিয়ে আসছো, সেখানে ঢেলে আসছো, সেই অংশের মধ্যে থেকে একটা পার্সেন্টেজ কিন্তু আবার সেই আতঙ্কবাদীদের হাতে আসতে, আর সেই টাকা দিয়ে তারা কিন্তু আজকে আমাদের ভারতে বিভিন্ন জায়গায় আতঙ্কের সৃষ্টি করছে। যাই হোক, এই টপিকটা বাদ দিয়ে আজকে বাংলাদেশের ওপর আসি। বাংলাদেশে এই যে মিলন দা এক্সপ্লোরার যে কথাগুলো বলেছে, যে তুমি ভারত হাটাও দেশ বাঁচাও, এই যে স্লোগানটা দেবে, এই স্লোগান দেওয়ার পরেও কেন ভারতের ভিসা তোমার দরকার পড়বে? এই কথাটার জবাব বাংলাদেশের আজ পর্যন্ত কোনো ব্যক্তি বা কোনো নাগরিকের বা সরকারের ডিপার্টমেন্টে বসে আছে এমন কোনো ব্যক্তির মুখে শোনা গেল না। এর অ্যান্সারটা কি হবে? দেখুন, ভারত যখন হাটাও দেশ বাঁচাও স্লোগান চলছেই, ভারত বয়কট স্লোগান চলছেই, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের ভিসা বা ভারতে প্রবেশ করার জন্য মরিয়া কেন হয়ে দাঁড়ায়?
এই কথাটার অ্যান্সার যদি কোনো বাংলাদেশের কাছে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আজকে আপনাদেরকে এই মিলন দ্য এক্সপ্লোরারের এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে যাবেন। আর এই মিলন দ্য এক্সপ্লোরার যে চ্যানেলটি, অবশ্যই তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়েও ওনার ভিডিও চেক আউট করে আসতে পারেন। আন্দোলনটা শুরুই হয়েছে ঢাকা না দিল্লি দিয়ে। তার মানে আন্দোলনের পূর্ব শর্ত ছিল ভারত হটাও বাংলাদেশ বাঁচাও, এই শর্ত নিয়ে। কাজেই দুই দেশের মাঝে সম্পর্ক নষ্ট হলে আরো কিছু এফেক্ট পড়ে, যেমন দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ, এই রিলেটেড পরিবহন সেক্টরে প্রচুর হাজার হাজার লোক কাজ করতো, লক্ষ লক্ষ ফ্যামিলি এটার সাথে যুক্ত। আমি কলকাতা থেকে ঘুরে আসলাম, বেনাপুল দিয়ে দেখলাম একবার শুনশান নীরবতা দুই পাশেই। এর মাঝে অনেকে বলতে পারে যে এখানে তো অনেক বাটপারি হয়, চিটিং হয়, সেটা ডিফারেন্ট ইস্যু, সবাই করে না, সীমিত সংখ্যক লোক। সবাই চিটিং বাটপারি করলে এখানে মানুষ চলতে পারতো না, কিছু সংখ্যক আছে, সেটা থাকবেই। আপনি গেদে বলেন, বেনাপুল বলেন, চেংরাবান্ধা বলেন, আমাদের যে বুড়িমারি বা আগরতলা বলেন, ডাউকি আছে, আমাদের নাকোগাঁও আছে, এগুলো কিন্তু ম্যাক্সিমামই বন্ধ হয়ে আছে। এখন আগরতলা দিয়ে কিছু যাচ্ছে, গেদে বেনাপুল দিয়ে কিছু যাচ্ছে, বিমানে কিছু যাচ্ছে। এই হলো যাত্রী সংখ্যা। এখানে কিন্তু এই সেক্টরে লক্ষ লোক, যেহেতু 16 থেকে 20 লক্ষ মানুষ, 18 থেকে 20 লক্ষ মানুষ প্রতি বছর ভারত যাতায়াত করতো, ম্যাক্সিমাম চিকিৎসা কেন্দ্রিক। যারা চিকিৎসা করতে যেহেতু তাদের জন্য প্রবলেম হচ্ছে, এখন ভিসা কম পাচ্ছে। টুরিস্ট ভিসায় অনেক ট্রিটমেন্ট করতো, সেটাও কম পাচ্ছে। মেডিকেল ভিসায় যারা মানে যেহেতু তারা অনেকে ট্রিটমেন্ট করে ঘুরে আসতো, এটাও কিন্তু হচ্ছিল। ডাবল এন্ট্রি ভিসা, প্রতিদিন আমার এখানে 10-12টা ফোন আসে, অনেক কাকুতি মিনতি করে। কেন ওনারা আমাকে কাকুতি মিনতি কেন করে? আমি তো কেউ না, কারণ ওনারা ভাবে হয়তো আমি সাপোর্ট দিতে পারবো, কিন্তু এই ভাইদেরকে তো আমি কোনো সাপোর্ট দিতে পারছি না, আমার তো ওই এবিলিটি নাই, ক্যাপাসিটি নাই। আমি তো জাস্ট কিছু তথ্য শেয়ার করি, কিছু তথ্য নেই আর কিছু তথ্য আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করি, এছাড়া তো কোনো অপশন নাই। এখন মূল বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত এদের মাঝে যে এখন যে সিচুয়েশন, এটা নিয়ে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কোন দিকে আমাদের দুই দেশের সম্পর্ক, কি পরিমাণ এটা খারাপ পজিশনে যাবে না কি পরিমাণ ভালো পজিশনে যাবে, এটা হচ্ছে মূল বিষয়। আমার যেটা ধারণা, এখানে আগামী অন্তত জুন পর্যন্ত, নট এই জুন, অলরেডি আজকে জুন শুরু, এই জন্য পরের জুন পর্যন্ত কোনো সম্ভাবনা নাই। কারণ জুন আসলে যে নির্বাচনের একটা বিষয় রোডম্যাপ আসছে ইউনিট সরকারের পক্ষ থেকে, সেই নির্বাচনের রোডম্যাপে কিন্তু উনি বলেছেন জুনের মধ্যে নির্বাচন হবে, এরপর একদিনও থাকবে না। এর আগে কিন্তু উনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই যারা রাজনৈতিক দল যারা আছে তারা যদি চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দিবে, যদি সংস্কার না চায় বা সীমিত সংস্কার চায় তাহলে ডিসেম্বর দিয়ে দিবে। কিন্তু এখন হচ্ছে যারা মেইন রাজনৈতিক দল যেমন বিএনপি আছে, তারা কিন্তু এখনকার সরকার গঠন করতে হলে কিন্তু বিএনপি সরকার গঠন করবে, এটা সর্বজন স্বীকৃত। এটা মানে যারা অন্ধের দেশে চশমা বিক্রি করে তারা ওইটা বলতে পারবে, এটা বিএনপি সরকার গঠন করবে। এখন বিএনপি চাচ্ছে না এই ডিসেম্বর পরে যাক, কারণ হচ্ছে জুনে নির্বাচনের অর্থ হচ্ছে আপনি সংস্কার নামে জুন পর্যন্ত নিয়ে যাওয়া। জুনে পুরো দেশ দেখুন, এখন বন্যা থেকে শুরু করে অনেক, এখন কিন্তু দেশের অবস্থা খারাপ, অনেক জায়গায় তলিয়ে যাচ্ছে, ওইসব জায়গায় আপনার কি করে হবে? উনি বলেছে জুনের একদিন পরে থাকবে না, তার মানে কি উনি জুন পর্যন্ত যাচ্ছে নির্বাচন দিয়ে, জুনে 30 তারিখে বের হয়ে যাবে, নতুন বছরে নতুন সরকার আসবে, এরকম একটা প্ল্যান হয়তো উনি করেছে। কিন্তু এই সময় নির্বাচন হবে, সেটা পিছিয়ে যাবে 2026 সালের ডিসেম্বর জানুয়ারির দিকে। ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা থাকে, সেটা পসিবল না, তার মানে জানুয়ারির দিকে যাবে। যদি জানুয়ারির দিকে যায় তাহলে সেটা 27 জানুয়ারি হচ্ছে। এখন যদি ওই পর্যন্ত চলে যায় এই অবস্থাটা আমাদের, কারণ ভারত অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তখন সম্পর্ক আগের মতো হবে যখন নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ ইউনূস সরকারের সাথে তারা কোনোভাবেই তাদের সম্পর্ক বৃদ্ধি করতে চাচ্ছে না, সোজা হিসাব। আর ইউনূস সরকারও যেহেতু পাকিস্তানপন্থী একটা বিষয় আছে, মানে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করছে, কত 54-55 বছর পর জাহাজ আসা যাওয়া করছে, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধির যত উপকরণ তাই করছে। পাকিস্তান খুব সহজলভ্যে 24 ঘন্টা ভিসা দিচ্ছে, যেটা ইন্ডিয়াতে 8 দিন 10 দিন 12 দিন 15 দিন 1 মাস লাগে। এগুলো কিন্তু মানে আওয়ামী লীগ ছিল ভারত কেন্দ্রিক, আর ইউনূস সরকার পাকিস্তান কেন্দ্রিক। অর্থাৎ ইউনূস সরকার যেহেতু চাচ্ছে জামাত শিবিরকে একটা পজিশনে নেওয়ার জন্য, নতুন দল এনসিপি যাদের এখনো নিবন্ধন হয়নি, যেটা সবাই বলছে নিবন্ধন হয়নি, তাদেরকে গুরুত্ব দিচ্ছে, রাজনৈতিক দলগুলো বলছে যে তাদেরকে গুরুত্ব দিচ্ছে ইউনূস সরকার। এখন ইউনূস সরকার স্বাভাবিক একটা বিষয়, আওয়ামী লীগ ভারতপন্থী ছিল, ইউনূস সরকার পাকিস্তানপন্থী, এটা স্বাভাবিক। আমাদের দেশে দুই পন্থী আছে, কিন্তু বাংলাদেশপন্থী আমরা এখন পাচ্ছি না, সেটা পসিবল না। তো চলুন, আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। লাইক করে কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার মতামত কি। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।